নমস্কার। সকাল সকাল আজ সকাল সকাল পাড়ি দেব মুর্শিদাবাদের সেই গল্পে, যেখানে বাংলার বাইরে থেকে সুদূর রাজস্থান থেকে আসা একটি পরিবার কালক্রমে হয়ে উঠেছিল বাংলার নবাবী সিংহাসনের পশ্চাতের অন্যতম বলিষ্ঠ শক্তি, যাদের প্রসঙ্গ ছাড়া মুর্শিদাবাদের ইতিহাস অসম্পূর্ণ। জগৎ শেঠ পরিবার বলার চেষ্টা করব সেই পরিবারের সেই সময়কালের গল্প অল্প স্বল্প। মানিকচাঁদের পরিবারই প্রথম শেহরওয়ালি পরিবার, যারা রাজস্থান থেকে মুর্শিদাবাদে এসে বসতি গড়েছিলেন, মূলত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর ধনসম্পদ উপার্জনের আশায়। মানিকচাঁদের বাবা হীরানন্দ, যিনি রাজস্থানের নাগৌর থেকে পাটনায় এসে নতুন করে মহাজনী তথা ব্যাংকিংয়ের কারবার শুরু করেন। এই হীরানন্দের ছিল 7 ছেলে, যারা সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং ব্যাংকিংয়ের ব্যবসার উন্নতি ঘটান। তাদেরই একজন মানিকচাঁদ, যিনি ব্যবসার উদ্দেশ্যে চলে আসেন তৎকালীন বাংলার রাজধানী ঢাকায়। সেই সময় বাংলার সুবেদার ছিলেন অরঙ্গজেবের নাতি আজি মোহসান। অন্যদিকে সদ্য দেওয়ান পদে নিযুক্ত হয়ে ঢাকায় আসেন মুর্শিদ কুলি খান। অর্থের প্রয়োজনে মানিকচাঁদের সঙ্গে মুর্শিদ কুলির হৃদ্যতা গড়ে ওঠে, যদিও মুর্শিদ কুলি খাঁর সঙ্গে নানা কারণে সুবেদার আজিম মোহসানের বিরোধ বাধে। তখন মানিকচাঁদের পরামর্শে দেওয়ান মুর্শিদ কুলি তাঁর দেওয়ানি দপ্তর ঢাকা থেকে সরিয়ে আনেন মকসুদাবাদে, যে জায়গার নামকরণ করেন নিজের নাম অনুসারে মুর্শিদাবাদ। রাজস্ব বিভাগের সমস্ত কর্মচারী ও মানিকচাঁদও চলে আসেন মুর্শিদাবাদে। মানিকচাঁদ নসিপুরের কাছেই মহিমাপুরে নিজের বাসস্থান নির্মাণ করেন। তবে এখন যে বাড়িটি দেখা যায়, হাউস অফ জগৎ শেঠ, সেটি অনেক পরে হরেকচাঁদ নির্মাণ করেছিলেন। মানিকচাঁদের পরামর্শেই মুর্শিদাবাদে স্থাপিত হয় টাঁকশাল, ভাগীরথীর পশ্চিম পারে। ইতিমধ্যেই 1713 সালে জাহানদার শাহকে পরাজিত করে ফারুকশিয়ার হন মুঘল সম্রাট। মুর্শিদ কুলির মধ্যস্থতায় ফারুকশিয়ার মানিকচাঁদকে শেঠ উপাধি প্রদান করেন। 1722 সালে মানিকচাঁদের মৃত্যু হয়। মানিকচাঁদ অপুত্রক হওয়ায় তাঁর ভাগ্নে ফতেচাঁদকে দত্তক নেন এবং মানিকচাঁদের মৃত্যুর পর ফতেচাঁদই উত্তরাধিকার সূত্রে দায়িত্ব পান। শেঠ বংশীয়দের মধ্যে তিনিই প্রথম জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন। কারণ হিসেবে শোনা যায়, পারস্য সম্রাট নাদির শাহ রাজধানী দিল্লি লুট করে চলে যাওয়ার পর দিল্লির অর্থাভাব খাদ্যাভাব দূর করতে বিশেষভাবে সহায়তা করেন এই ফতেচাঁদ। তাই সম্রাট মোহাম্মদ শাহ অত্যন্ত খুশি হয়ে 1724 সালে উপাধি দেন এই জগৎ শেঠ। এবং এক ফরমানে বলা হয়, এই বংশের প্রত্যেক প্রজন্মের জ্যেষ্ঠ পুত্ররা জগৎ শেঠ এবং বাকিরা পাবেন মহারাজা উপাধি। বাংলার রাজনৈতিক পালাবদলে জগৎ শেঠদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুর্শিদ কুলি খাঁর পর বাংলা বিহার উড়িষ্যার নবাব হন তাঁর জামাতা সুজাউদ্দিন। সুজাউদ্দিন যতদিন নবাবি করেছেন, জগৎ শেঠ ফতেচাঁদের পরামর্শ ছাড়া কোনো কাজই করেননি। এমনকি পুত্র সরফরাজকেও জগৎ শেঠ ফতেচাঁদের পরামর্শ নেওয়ার উপদেশ দেন। সুজাউদ্দিনের উপদেশ সরফরাজ মেনে চলেননি, বরং জগৎ শেঠ প্রধানমন্ত্রী হাজি আহমদ ও আলমচাঁদকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবজ্ঞা ও অপমান করে চলেন। অবশ্য ফতেচাঁদ ও সরফরাজের সম্পর্কের অবনতির কারণ হিসেবে নানা কাহিনী প্রচলিত রয়েছে। সুতরাং সরফরাজকে সিংহাসনচ্যুত করতে সকলেই খুব সহজেই হাত মেলালেন। অপমানের প্রতিশোধ নিতে ডাক পড়ল বিহারের আজিমাবাদের শাসনকর্তা আলীবর্দী খানের। গিরিয়ার প্রান্তরে বিশ্বাসঘাতকতার ফলে সরফরাজ নিহত হন। আলীবর্দী বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়ে জগৎ শেঠ ফতেচাঁদকে যথেষ্ট সম্মান দেন এবং তাঁর পরামর্শ মতোই সমস্ত কাজ সম্পন্ন করতে শুরু করেন। জগৎ শেঠ ফতেচাঁদের মৃত্যু হয় 1744 সালে। তাঁর ছিল 3 পুত্র, আনন্দচাঁদ, দয়াচাঁদ এবং মহাচাঁদ। ফতেচাঁদ বেঁচে থাকতে তাঁর 2 পুত্র আনন্দচাঁদ ও দয়াচাঁদের মৃত্যু হয়।
তাই বৃদ্ধ ফতে চাঁদ তাঁর জীবদ্দশায় আনন্দ চাঁদের পুত্র মাহতাব চাঁদ ও দয়া চাঁদের পুত্র স্বরূপ চাঁদকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। দিল্লির বাদশাহের থেকে মাহতাব চাঁদ পান জগৎ শেঠ ও স্বরূপ চাঁদ পান মহারাজা উপাধি। টাকশালে মুদ্রা তৈরি ছাড়াও জগৎ শেঠদের আরও কতগুলি আয়ের উৎস ছিল, যেমন বাট্টা বা মুদ্রা বিনিময়। সেই সময় বাংলার টাকশালে 3 রকমের মুদ্রা তৈরি হতো: সোনা, রূপো ও তামার মুদ্রা। প্রায় 32 রকমের মুদ্রা বাংলার বাজারে আসত। তাঁরা মুদ্রা বিনিময়ের হার ইচ্ছা মতো ধার্য করিয়ে নিতে পারতেন। বাংলায় যে রকমের মুদ্রা আসত সেগুলি কিন্তু বাজারে চালু ছিল না, তাই টাকশালে পাঠিয়ে বাজারে চালু নতুন মুদ্রায় পরিবর্তন করতে হতো। তাকে বলা হতো সিক্কা। এই সিক্কাকেও প্রচলিত মুদ্রায় পরিবর্তনের জন্য দিতে হতো বাট্টা। এই বাট্টার হারও ঠিক করতেন জগৎ শেঠরা। তাদের আয়ের আরও উৎস ছিল, যেমন বিদেশি বণিকরা যে সোনা রূপো নিয়ে আসতেন সেগুলি জগৎ শেঠরা কিনে নিতেন। বিদেশি বণিকরা প্রায় বাধ্য হয়েই বাজারের থেকে কম দরে বিক্রি করতেন এই সোনা রূপো। তার বিনিময়ে চলতি মুদ্রা সংগ্রহ করে তা দিয়ে রপ্তানি বাণিজ্যের কাঁচামাল খরিদ করতেন। আবার কখনো কখনো বিদেশ থেকে জাহাজ আসতে অনেক দেরি হতো, অথচ সময় মতো স্থানীয় বণিকদের কাছ থেকে পণ্য কিনতে না পারলে সেই পণ্যই অনেক বেশি মূল্যে কিনতে হতো। সুতরাং বাজার থেকে চড়া সুদে টাকা ধার করা ছাড়া বিদেশি বণিকদের উপায়ও থাকত না। এই বণিকদের বিপুল পরিমাণে টাকা ধার দিতেন জগৎ শেঠরাই। ফরাসি, ডাচ, ইংরেজ প্রায় সকল বিদেশি বণিকরাই বছরের পর বছর এই জগৎ শেঠদের কাছ থেকে ঋণ নিয়ে তাদের রপ্তানি বাণিজ্য চালিয়েছেন। ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের মাঝামাঝি জগৎ শেঠদের ব্যবসার শ্রীবৃদ্ধি চূড়ান্ত শিখরে পৌঁছায়। বর্গী আক্রমণ প্রতিরোধ করার জন্য আলীবর্দীকে বারবার যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের ব্যয়ভার বহন করার বিপুল টাকা জগৎ শেঠরা সব সময় যোগান দিয়েছেন। আলীবর্দী নিজে তাই জগৎ শেঠ মাহতাব চাঁদের পরামর্শ ছাড়া কোনো রাজকার্যই সম্পাদন করতেন না। কিন্তু 1756 সালের 10ই এপ্রিল আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলা, বিহার, উড়িষ্যার পরবর্তী নবাব হলেন তাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা। সেই সময় থেকেই এই জগৎ শেঠদের সাথে সিরাজউদ্দৌলার বা বাংলার নবাবের সম্পর্কের অবনতির গল্প শুরু হয়। শোনা যায়, নবাবের বিরুদ্ধে জগৎ শেঠ মাহতাব চাঁদের ষড়যন্ত্রে নিযুক্ত হবার কথা, কিন্তু ঠিক কোন সময় থেকে এই ষড়যন্ত্রে যোগ দিলেন তা নির্দিষ্ট করে বলা যায় না। জগৎ শেঠরা তখন বাংলায় এতই প্রভাবশালী, তাদের সক্রিয় সমর্থন না পেলে সিরাজ বিরোধী কারোর পক্ষে পলাশীর চক্রান্ত সফল করা সম্ভব ছিল না। 23 জুন 1757 পলাশীর যুদ্ধ। ইংরেজদের কাছে নবাব সিরাজের পরাজয়। মীর জাফর নবাব হলেন এবং বাংলার বিপুল সম্পত্তি ভাগ হয়ে গেল কোম্পানির কর্মচারী এবং অন্যান্য ষড়যন্ত্রকারীদের মধ্যে। তবে এর বেশিরভাগটাই এবং বিপুল পরিমাণের সম্পত্তি পাচার হয়ে যায় কলকাতায়, ইংরেজ কুঠিতে। জগৎ শেঠ এবার তার ভুল বুঝতে পারলেন। এ কোম্পানি তার অচেনা। এরা আর ব্যবসায়ী নয়, এরা তখন শাসনকর্তা। কোম্পানির অনেক দিনের ইচ্ছে এবার পূরণ হলো। কলকাতায় বসল টাকশাল, যেটা এত বছর শেঠ বাড়ি আটকে রেখেছিল। কিন্তু এবার আর কোনো উপায় রইল না। এত বছর শেঠ বাড়িতে বাংলার রাজস্ব জমা পড়ত, কিন্তু এখন 3 জেলার খাজনা আদায় করবে নন্দকুমার, জমা পড়বে ইংরেজ কুঠিতে। ফলে আর্থিক ও প্রভাব উভয় দিক থেকেই শেঠ বাড়ির ক্ষতি হল। দিন দিন ইংরেজদের সঙ্গে তাদের বিরোধ বাড়তে থাকল। এরপরে জগৎ শেঠদের গল্প শুধুই অবক্ষয়ের। এরপরেও পরবর্তী প্রজন্মের অনেকেই জগৎ শেঠ উপাধি পেলেও আগের মহিমা আর ছিল না। জগৎ শেঠদের প্রাসাদ এখন জাদুঘর। এখানে এলে দেখতে পাবেন টাকশালের ভগ্নাবশেষ, নানা সময়ের মুদ্রা, নথিপত্র, জগৎ শেঠ পরিবারের ব্যবহৃত নানান সামগ্রী, মসলিন এবং অন্যান্য বিলাসবহুল পোশাক, সোনার উপর সুতো দিয়ে অলঙ্কৃত বেনারসি শাড়ি এবং আরও নানান ঐতিহাসিক জিনিসপত্র। মুর্শিদাবাদ ঘুরতে এলে এই জাদুঘর দেখতে যেন ভুলবেন না।
আর পাবেন জগৎ শেঠদের ব্যবহার করা নানান অস্ত্রশস্ত্রের সম্ভার দেখতে। জগৎ শেঠদের প্রাসাদ আজও বহন করছে অতীতের সমৃদ্ধি আর প্রতিপত্তির স্মৃতি। মুর্শিদাবাদ এলে অবশ্যই জগৎ শেঠ পরিবারের যে প্রাসাদ, বর্তমানে মিউজিয়াম, সেটি অবশ্যই ঘুরে দেখুন। আর আজকের আমার এই দেখানো কেমন লাগলো লিখে জানান। আর যেতে যেতে বলবো, সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।